আজ 10ই জুলাই 2025 বৃহস্পতিবার নিউজ নির্ভিকের ঝটপট 10টা খবরে দেখুন ইরান, ইসরায়েল, আমেরিকা, গাজা, ইউক্রেন, রাশিয়া সহ দেশ বিদেশের বাছাই করা কম বেশি 10টা খবর উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ। ভিডিওটা দেখার শেষে ইউটিউব ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ফেসবুক ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের নতুন ইউটিউব চ্যানেল জাকির হোসেন শেখ অফিসিয়ালকে সাবস্ক্রাইব করে রাখতে অনুরোধ করছি। চ্যানেলটা নিউজ নির্ভিকের বিকল্প একটা ইউটিউব চ্যানেল। দীঘা পর্বের পরে যে মন্তব্য করে নিজের দলের একাংশের রোষানলে পড়েছিলেন দিলীপ ঘোষ, মাস দুয়েক পরে দিল্লিতে গিয়ে সেই অবস্থানেই অনড় রয়েছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কোনো দুর্নীতির মামলা নেই বলে আরও একবার মন্তব্য করেছেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি। তার সঙ্গেই ইঙ্গিতপূর্ণভাবে বলেছেন মমতার আশেপাশে যারা ছিলেন বা রয়েছেন তাঁরাই বরং দাগী। দলের সর্বভারতীয় যুগ্ম সাধারণ সম্পাদক শিবপ্রকাশের সঙ্গে সাক্ষাৎ সেরে বেরোনোর পরেও দিলীপের এই বয়ান চমকে দিয়েছে রাজ্য বিজেপির অনেককেই। মঙ্গলবারই বিধাননগরের বিজেপি দপ্তরে গিয়ে পশ্চিমবঙ্গ বিজেপির নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে শুভেচ্ছা জানিয়েছেন দিলীপ ঘোষ। দুজনের মধ্যে দুদফায় আধ ঘন্টা কথাও হয়। সেই কথোপকথনের মাঝেই একবার বাইরে বেরিয়ে এসে দলীয় দপ্তরের নিচেই জড়ো হওয়া কর্মী সমর্থকদের উদ্দেশ্যে নাতিদীর্ঘ ভাষণ দিয়ে গিয়েছিলেন শ্রমিক ভট্টাচার্য। তার সেই বক্তব্যের সার কথা ছিল দিলীপ ঘোষ দলেই থাকছেন এবং দল নতুন পুরনোয় ভেদাভেদ করবে না। শ্রমিকের সঙ্গে বৈঠকের পরের দিন অর্থাৎ বুধবার সকালেই দিলীপ দিল্লি যান। সর্বভারতীয় নেতৃত্বের কয়েকজনের সঙ্গে দেখা করবেন বলে কলকাতা ছাড়ার আগেই জানিয়েছিলেন। কথা মতো বুধবার বিকেলে বিজেপির সর্বভারতীয় সদর দপ্তরে গিয়ে যুগ্ম সংগঠন সম্পাদক শিবপ্রকাশের সঙ্গে সস্ত্রীক দেখা করেন দিলীপ ঘোষ। দীনদয়াল উপাধ্যায় মার্গের দপ্তরে তিনি ঘণ্টাখানেক ছিলেন। বেরিয়ে এসে ফের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সম্পর্কে ইতিবাচক মন্তব্যই তিনি করেছেন। দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে হাজির হওয়ার পরে দলের একাংশের আক্রমণের মুখে পড়ে মমতা সম্পর্কে যে কথা বলেছিলেন বুধবারও ফের সেই কথাই বলেন। মমতার নামে কোনো দুর্নীতির মামলা নেই বলে দিলীপ ঘোষ আরও একবার মন্তব্য করেন যারা মমতার সমালোচনা করছেন তাদের অনেকের নামে দুর্নীতির মামলা রয়েছে বলে খোঁচাও দেন তিনি। বাংলা বললেই বাংলাদেশি, ওড়িশায় বাঙালি ধরপাকড়, 200 পরিযায়ীকে পুশব্যাকের ষড়যন্ত্র। বিজেপি বাংলায় ঘুরপথে এনআরসি চালু করতে চাইছে বলে যখন তৃণমূল কংগ্রেস পথে নেমেছে তখন ফের ওড়িশার ঝারসুগুড়ায় বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর চড়াও হয়েছে প্রশাসন। সম্প্রতি বিজেপি শাসিত ওড়িশা সরকার পশ্চিমবঙ্গের একাধিক জেলার অন্তত 200 জন পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি সন্দেহে আটক করেছে। সমস্ত বিজেপি শাসিত রাজ্যেই এইভাবে বাংলাভাষী শ্রমিকদের বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার করে পুশব্যাক করার চেষ্টা চলছে। উত্তম ব্রজবাসী নামে দিনহাটার এক ব্যক্তিকে অসম সরকার বাংলাদেশি তকমা লাগিয়ে তলব করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন বাংলাভাষীদের মুছে ফেলার ষড়যন্ত্রে নেমেছে বিজেপি। বাংলার বিরুদ্ধে এটা একটা বড় চক্রান্ত। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন রাজ্যে ক্ষমতায় আসতে পারবে না বুঝে বিজেপি ঘুরপথে বাংলায় এনআরসি চালুর চেষ্টা করছে। বুধবার কোচবিহারের সর্বত্র দিনহাটার ঘটনা নিয়ে বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল। এর মাঝেই ঘটে গিয়েছে ওড়িশার ঘটনা। এই প্রসঙ্গে মুখ খুলেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ শামিরুল ইসলাম। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন ফের বাংলাভাষী শ্রমিকদের উপর বর্বরতা চালাচ্ছে বিজেপি শাসিত ওড়িশা সরকার। মুর্শিদাবাদ, বীরভূম, মালদহ, নদিয়া, পূর্ব বর্ধমান এবং দক্ষিণ 24 পরগনা থেকে যাওয়া শ্রমিকদের শুধু বাংলা বলার অপরাধে বাংলাদেশি সন্দেহে আটক করা হয়েছে। তিনি সরাসরি প্রশ্ন তোলেন, বাংলা বলা কি অপরাধ? এই গরিব মানুষগুলোর বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এত রাগ কেন? সম্প্রতি ঝারসুগুড়া পুলিশ 444 জন পরিযায়ী শ্রমিককে আটক করেছে। বুধবার এই প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছেন বাংলায় কথা বললেই হেনস্থা, এটা একটা বাজে জায়গায় যাচ্ছে। নথি দেখালেও এইসব করা হচ্ছে। এনআরসি প্রতিবাদের মাঝেই বহিরাগত বলে আক্রমণ করা হচ্ছে, বিএসএফের হাতে দেওয়া হচ্ছে। তারা আবার বলছে
ফিরতে চাইলে গুলি করব। এই ঘটনা নতুন নয় বলেই তার অভিযোগ। শামিরুল ইসলাম জানিয়েছেন, আগেও বহু শ্রমিককে এইভাবে আটক করা হয়েছিল, অথচ কেন্দ্র বা ওড়িশা সরকার তাদের অভিযোগকে গুরুত্বই দেয়নি। এবার তাই আদালতের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। তৃণমূল সাংসদের দাবি, বাংলার মুখ্য সচিব ইতিমধ্যেই ওড়িশার মুখ্য সচিবকে চিঠি লিখে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি আরও জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বাংলার মানুষ যদি অন্য রাজ্যে কাজ করতে গিয়ে এই ধরনের হয়রানির শিকার হন তাহলে সরকার চুপ করে বসে থাকবে না। শামিরুল ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই বর্বরতা বন্ধ না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। সাত সকালেই দিল্লিতে ভূমিকম্প। বৃহস্পতিবার সকালে রাজধানী দিল্লিতে কম্পন অনুভূত হয়েছে। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 4.4। জাতীয় ভূতত্ত্ব পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার সকাল 9:04 ভূকম্পটি অনুভূত হয়েছে। কম্পনের উৎসস্থল ছিল রাজধানী দিল্লি থেকে প্রায় 60 কিলোমিটার দূরে হরিয়ানার ঝজ্জরে। ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে ভূকম্পটা হয়েছে। ভূকম্পের উৎসস্থল দিল্লি থেকে খুব দূরে না হওয়ায় তীব্রতা কম হলেও কম্পন বেশ ভালোই অনুভূত হয়েছে রাজধানীতে। ভূমিকম্পে এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর মেলেনি, তবে সাত সকালের এই কম্পনের জেরে রাজধানী দিল্লি এবং আশপাশের এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ভয়ে বাইরে বেরিয়ে পড়েন। এলাকাবাসীরা অনেকে জানাচ্ছেন, তাদের বাড়িতে ফ্যান এবং আসবাবপত্র কাঁপতে শুরু করেছিল। রাজধানী সংলগ্ন উত্তরপ্রদেশের নয়ডা এবং হরিয়ানার গুরুগ্রামে প্রচুর সংস্থার অফিস রয়েছে। সেই এলাকাগুলোতেই কম্পন টের পাওয়া গিয়েছে বেশি। ভূমিকম্পের সময় অফিসগুলোতে কম্পিউটার কেঁপে ওঠে বলে দাবি করেছেন ওই এলাকার অফিসগুলোর কর্মীদের অনেকে। তাঁরাও ভয়ে বহুতল অফিস থেকে বাইরে বেরিয়ে আসেন। ভূমিকম্পের উৎসস্থল ঝজ্জের থেকে প্রায় 200 কিলোমিটার দূরে উত্তরপ্রদেশের পশ্চিম প্রান্তের মেরঠ এবং সামলিতেও কম্পন টের পাওয়া গিয়েছে। হরিয়ানার সোনিপত এবং হিসারেও ভূমিকম্প অনুভূত হয়েছে। মোরবিকাণ্ডের 3 বছর পরে গুজরাটে আবার একটা সেতু বিপর্যয়। এবার ঘটনাস্থল বদোদরা। বুধবার সকালে মহিসাগর নদীর উপর ভেঙে পড়ে গম্ভীরা সেতু। দুর্ঘটনায় এখনও পর্যন্ত 11 জনের প্রাণহানির খবর মিলেছে। আহত হয়েছে বেশ কয়েকজন। স্বাভাবিকভাবেই এই নিয়ে হইচই শুরু হয়েছে। এর মধ্যেই স্থানীয়রা আঙুল তুলেছেন প্রশাসনের দিকে। অভিযোগ, 40 বছরের পুরনো সেতুটার দেখভাল ঠিকভাবে করা হয়নি। প্রবল যানজট হতো সেতুতে। যান চলাচলের জন্য ক্রমশ ঝুঁকিপূর্ণ হচ্ছিল সেতুটা, কিন্তু একাধিকবার প্রশাসনকে জানিয়েও লাভের লাভ কিছুই হয়নি। সেতু বিপর্যয়ের পর গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল জানিয়েছেন প্রশাসনের সক্রিয়তার কথা। তিনি জানিয়েছেন, দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ভদোদরার কালেক্টরের সঙ্গে তার কথা হয়। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। উদ্ধার কাজে যাতে কোনো খামতি না থাকে সেজন্য তৎপর ভদোদরা পুরসভার দমকল বাহিনী। ডুবুরি নামিয়ে আহতদের খোঁজ চলছে। কাজ করছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। কিন্তু স্থানীয়দের দাবি, সেতু রক্ষণাবেক্ষণে খামতি ছিল প্রশাসনের। সেতুর দেখভাল ঠিকমতো হলে এই ভয়াবহ দিন দেখতে হতো না। মধ্য গুজরাটের সঙ্গে সৌরাষ্ট্রের যোগাযোগের অন্যতম ভরসা ছিল এই গম্ভীরা সেতু। এছাড়া আনন্দ, ভদোদরা, ভরুচ, অঙ্কেলেশ্বরের স্থানীয় লোকজন দৈনন্দিন চলাচলের জন্য এই সেতু ব্যবহার করতেন। প্রতিদিন প্রচুর গাড়ি চলাচল করত। তার মধ্যে ভারী পণ্যবাহী লরি যেমন থাকতো, তেমনই ছিল ছোট বড় গাড়ি। নিত্যদিন যানজট লেগে থাকতো। এমন একটা গুরুত্বপূর্ণ সেতুর স্বাস্থ্যের দিকে নজর দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন অনেকে। এক স্থানীয় বাসিন্দার কথায়, গম্ভীরা সেতু দিয়ে যাতায়াত দিন দিন ভয়ের হয়ে উঠছিল। যানজট তো লেগেই থাকতো। এখন ওই সেতু সুইসাইড পয়েন্ট। নিত্যদিন দুর্ঘটনা হয়, সেতুর অবস্থা নড়বড়ে। এই নিয়ে বারবার প্রশাসনকে জানানো হয়েছে, কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি কেউ। অ্যাপেলের শীর্ষ পদে বসেছেন এক ভারতীয়। 30 বছর ধরে নানা পদ সামলে সিওও হতে চলেছেন সাবিহ খান। মঙ্গলবার অ্যাপেল তাদের চিফ অপারেটিং অফিসার সিওও হিসাবে সাবি খানের নাম ঘোষণা করেছে। জেফ উইলিয়ামসের জায়গায় স্থলাভিষিক্ত হতে চলেছেন সাবি খান। অ্যাপেল জানিয়েছে, ভারতীয় বংশোদ্ভূত এই অধিকর্তা দীর্ঘ পরিকল্পনার অংশ হিসাবে এই নতুন পদে বসবেন। অ্যাপেলের সিইও টিম কুকও তাঁর ভূয়সী প্রশংসা করেছেন। 1966 সালে উত্তরপ্রদেশের মোরাদাবাদে জন্মগ্রহণ করেন সাবি খান। স্কুলে পড়াশোনা চলাকালীনই তার পরিবার সিঙ্গাপুরে চলে যায়।
পরে আমেরিকায় স্থায়ীভাবে বসবাস শুরু করে। নতুন অ্যাপেল সিইও সাবি খান ট্রাফটস বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। তিনি রেনসেলার পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রিও অর্জন করেছেন। ভারতীয় বংশোদ্ভূত সাবি খান 1995 সালে অ্যাপেলে যোগ দেন। গত 30 বছর ধরে সংস্থায় তিনি বিভিন্ন পদে কাজ করেছেন। কোম্পানির এক বিবৃতি অনুযায়ী অ্যাপেলের প্রতিটা উদ্ভাবনী পণ্য বাজারে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সাবি খান। অ্যাপেলে যোগদানের আগে তিনি জিই প্লাস্টিক্সে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার এবং কি অ্যাকাউন্ট টেকনিক্যাল লিডার হিসেবে কাজ করতেন। সাবি খান বর্তমানে অ্যাপেলের অপারেশনস বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। বর্তমান সিইও জেফ উইলিয়ামসকে রিপোর্ট করছেন, তবে এই মাসের শেষে তিনি উইলিয়ামসের স্থলাভিষিক্ত হয়ে এই ভূমিকা গ্রহণ করবেন। উইলিয়ামস অ্যাপেলের ডিজাইন টিমের পাশাপাশি কোম্পানির স্বাস্থ্য উদ্যোগের তত্ত্বাবধান করবেন। জাতিসংঘের ফিলিস্তিন অধিকারের বিশেষ প্রতিনিধি ফ্রান্সেস্কা আলবানিজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। বুধবার আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই ঘোষণা করেছেন। তিনি বলেছেন, আলবানিজের যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে রাজনৈতিক ও অর্থনৈতিক আক্রমণ আর সহ্য করা হবে না। রুবিও এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলেছেন, আমরা আমাদের মিত্রদের আত্মরক্ষার অধিকারের পক্ষে সবসময় থাকব। আলবানিজ দীর্ঘদিন ধরে ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘে রিপোর্ট দিয়ে আসছিলেন। তিনি ইসরায়েলকে আপারথেইড রাষ্ট্র আখ্যা দিয়েছেন এবং হামাসের সহিংসতাকে অপ্রত্যাশিত নয় বলে মন্তব্য করেছেন। এছাড়া তিনি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার জন্য আমেরিকাকেও আন্তর্জাতিক অপরাধের দায়ে অভিযুক্ত করার প্রস্তাব দিয়েছিলেন। আলবানিজ আমেরিকান প্রতিরক্ষা প্রযুক্তি কোম্পানিগুলোর বিরুদ্ধেও কথা বলেছেন। তার বিরুদ্ধে ইহুদি বিদ্বেষের অভিযোগও রয়েছে। তিনি একসময় বলেছিলেন, আমেরিকার পররাষ্ট্রনীতি নাকি ইহুদি লবি দ্বারা নিয়ন্ত্রিত হয়। পরে অবশ্য তিনি এই মন্তব্য প্রত্যাহার করে নিয়েছেন। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ভয়েসেসের প্রেসিডেন্ট অ্যান বেওফেস্কি বলেছেন, অবশেষে যুক্তরাষ্ট্র পদক্ষেপ নিয়েছে। আলবানিজের সহিংসতা উস্কে দেওয়া এবং ইসরায়েলের অস্তিত্বকে অস্বীকার করার চেষ্টার বিরুদ্ধে এই ব্যবস্থা সময় উপযোগী। ইসরায়েল এই নিষেধাজ্ঞাকে স্বাগত জানিয়েছে। দেশটার পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সাআর বলেছেন, এখন জাতিসংঘের চোখ খোলার সময়। ইসরায়েলের জাতিসংঘের দূত ড্যানি ড্যাননও বলেছেন, আলবানিজ জাতিসংঘের বিশ্বাসযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করেছেন। ইউএন ওয়াচের নির্বাহী পরিচালক হিলেল নয়েউর বলেছেন, এটা সাহসী সিদ্ধান্ত। এর আগে কখনো কোনো জাতিসংঘ কর্মকর্তার ওপর এইভাবে নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি। এই ব্যাপারে জাতিসংঘের কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। জুলাই আগস্টে বাংলাদেশ জুড়ে গণবিক্ষোভের সময় গুলি করে মানুষ মারার নির্দেশ দিয়েছিলেন বাংলাদেশের তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি বিবিসির তরফে একটা ফোন কলের অডিও রেকর্ডিং সামনে আনা হয়েছে, যেখানে হাসিনাকে বলতে শোনা গিয়েছে, তাদের যেখানেই পাবে তারা গুলি করবে। রেকর্ডিংয়ে হাসিনাকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি দিতে শোনা গিয়েছে। 18 জুলাই 2024 তারিখে ঢাকায় তার সরকারি বাসভবন থেকে করা ফোন কলে হাসিনা বলছেন, আমি আজ রাতে তাদের সকলকে গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছি। সবাইকে জানানো হয়েছে, যেখানেই পাবে তাদের ধরো। আমি একটা খোলা আদেশ জারি করেছি। এখন তারা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করবে, যেখানে পাবে তারা গুলি করবে। অডিও ক্লিপটা গত মার্চে অনলাইনে ফাঁস হয়, যাতে একটা নারী কণ্ঠ শোনা যাচ্ছে, যেখানে তিনি তার বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি দেন আর বলেন, যেখানেই পাবে গুলি করবে। ফাঁস হওয়া রেকর্ডিংটা যাচাই করে বিবিসি জানিয়েছে, শেখ হাসিনা তার নিরাপত্তা বাহিনীগুলোকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করার অনুমতি দিয়েছেন। তারা যেখানেই তাদের অর্থাৎ আন্দোলনকারীদের পাবে তারা গুলি করবে। ফাঁস হওয়া অডিওর সত্যতা যাচাই করেছে বিবিসি, তবে এই অডিওর ফরেনসিক পরীক্ষা হয়েছে কিনা তা এখনও জানা যায়নি। ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরাঞ্চলের বেইত হানুন এলাকায় রাস্তার পাশে পুঁতে রাখা শক্তিশালী বিস্ফোরণে 5 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত 14 জন। সোমবার রাত 10টার কিছু পরে পায়ে হেঁটে অভিযান চালানোর সময় এই হামলার শিকার হন তারা। ইসরায়েলি সেনাবাহিনী মঙ্গলবার সকালে এই তথ্য নিশ্চিত করেছে। নিহতরা হলেন স্টাফ সার্জেন্ট মেইর সিমন আমার 20 বছর বয়স, সার্জেন্ট মোশে নিসিম ফ্রেজ 20 বছর বয়স, স্টাফ সার্জেন্ট নোয়াম আহরন মুসাগাদিয়ান 20 বছর বয়স, স্টাফ সার্জেন্ট মোশে সমুয়েল নল 21 বছর বয়স, সার্জেন্ট ফার্স্ট ক্লাস রিজার্ভ বেনিয়ামিন আসুলিন 28 বছর বয়স। এই 5 জন তরুণ সেনা
নেতজা ইহুদা ব্যাটালিয়নের সদস্য, যারা মূলত অতি গোঁড়া হারেদি অর্থোডক্স ইহুদিদের নিয়ে গঠিত। ধর্মীয় জীবনযাপন বজায় রেখে সেনাবাহিনীতে সেবা দেওয়ার জন্যই 1999 সালে এই বিশেষ ইউনিট গঠন করা হয়। এই ঘটনায় নতুন করে বিতর্ক উস্কে দিয়েছেন ইসরায়েলের প্রাক্তন প্রধান রাব্বি এবং প্রভাবশালী ইহুদি ধর্মগুরু ইৎজাক ইউসুফ। তিনি বলেছেন, সঠিকভাবে তাওরাত না পড়ার কারণেই হয়তো এই সেনাদের মৃত্যু হয়েছে। তার মতে তরুণ ইহুদিদের ধর্মীয় শিক্ষার ব্যাঘাত ঘটিয়ে সেনাবাহিনীতে পাঠানো হলে তা অনিবার্যভাবে বিপর্যয়ের কারণ হবে। সম্প্রতি ইয়েমেনের হুতি বিদ্রোহীরা নিজেদের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন করেছে, যা ইসরায়েলের যুদ্ধ বিমানের ওপর চালানো এক বড়সড় পাল্টা আক্রমণের সময় ব্যবহৃত হয়েছে। ইয়েমেনের রাজধানী সানায় নেতৃত্বাধীন হুতি বলেছে, তারা ফিলিস্তিনি জনগণের অধিকারের প্রশ্নে কোনো রকম আপোষ করবে না এবং দখলদার ইসরায়েলি বাহিনীর অপরাধ ও গণহত্যার বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাবে। হুতি সূত্রে জানা গিয়েছে, ইসরায়েল সম্প্রতি ইয়েমেনের হোদেইদা বন্দর, রাস ইসা টার্মিনাল এবং হোদেইদার বিদ্যুৎ কেন্দ্রে আক্রমণ চালিয়েছে। এইসব হামলায় ডজন ডজন যুদ্ধ বিমান অংশ নিয়েছিল। তবে ইয়েমেনের আকাশে ঢুকতেই এই যুদ্ধ বিমানগুলো মুখোমুখি হয় ইয়েমেনি প্রতিরক্ষা ব্যবস্থার শক্ত প্রতিরোধের, যার ফলে অনেক বিমান মাঝপথেই ফিরে যেতে বাধ্য হয়। হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, ইসরায়েলি বিমানগুলো ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘনের চেষ্টা করেছিল, কিন্তু ইয়েমেনি নির্মিত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তাদের জবাব দিয়েছে। ফলে অনেক বিমান গন্তব্যে পৌঁছানোর আগেই ফিরে যেতে বাধ্য হয়। ইসরায়েলি বাহিনীর এই ব্যর্থতা পশ্চিম এশিয়ার ভূরাজনৈতিক পরিস্থিতিতে একটা বড় ধরনের বার্তা পাঠিয়েছে। ইয়েমেনের প্রতিরোধ শক্তি শুধু মিসাইল এবং নৌসামরিক ক্ষেত্রে নয়, আকাশ প্রতিরক্ষা প্রযুক্তিতেও যে দ্রুত অগ্রসর হচ্ছে তা এবার স্পষ্ট। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো আগেই জানিয়েছিল, ইয়েমেনিরা গোপন টানেলে অস্ত্র উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠেছে। এদিকে রেড সি ও বাব আল মান্দেব প্রণালীতে হুতির যুদ্ধ বিমান এবং ড্রোন হামলার ফলে ইসরায়েল সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজ চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটেছে। বিশেষত দক্ষিণ ফিলিস্তিনের বন্দরগুলো কার্যত অচল হয়ে পড়েছে। একই সঙ্গে বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরও ইয়েমেনি মিসাইল হামলার কারণে তীব্র সংকট তৈরি হয়েছে। তো আপাতত শেষ করছি। ইরান ইসরায়েল আমেরিকার সংঘাত পরবর্তী আপডেট খবর সহ দেশ বিদেশের আলোচিত কম বেশি 10টা খবর এবং প্রতিবেদন নিয়ে পরের পর্বে আবার হাজির হব আমি, জাকির হোসেন শেখ। কামনা করছি সকলে সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাবধানে থাকুন। ধন্যবাদ।